আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 22 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় আবাসিক হলে গণরূপ প্রথা বিলুপ্ত ঘোষণা। ভারতীয় ঋণের কোনো প্রকল্প বন্ধ হবে না জানালেন অর্থ উপদেষ্টা, পাকিস্তানের সাথে বাণিজ্য বিনিয়োগ চাঙ্গা করার প্রত্যাশা। সীমান্তে শিশু স্বর্ণা হত্যার প্রতিবাদে দেওয়া চিঠির জবাব দেয়নি ভারত, দুই দেশের স্বার্থেই সীমান্ত হত্যা বন্ধের তাগিদ। দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্তে থাকবে কড়া পাহারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার হবে হেলিকপ্টার। 16 বছরে দেশের আইন ও সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি বললেন তথ্য উপদেষ্টা, আন্দোলনে নিহত আসিফ চত্বরের ফলক উন্মোচন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁদপুরের প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় মহতী উদ্যোগের প্রশংসা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম 22 সেপ্টেম্বর শুরু করার নির্দেশ দিয়েছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। কমিটির সভায় আবাসিক হলে নানা ধরনের নির্যাতনের তথ্য তুলে ধরে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিক্ষকরা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটি হল ছিল বন্দিশালা। এবার করছেন মোস্তফা মল্লিক। আগামী 22 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। 2017-18 শিক্ষা সেশনের যে শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে তাদের 30 সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবাসিক হলে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গণরুম প্রথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা থেকে এসব সিদ্ধান্ত এসেছে। কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই একাডেমিক কার্যক্রম চালু করতে চান তারা। গেস্ট রুম কালচার, গণরুম কালচার, বাধ্যতামূলক মিছিলে নিয়ে যাওয়া, বড় ভাই কালচার, বিভিন্ন আদেশ ফরমান খাটানো, এগুলো সবগুলোই কিন্তু বৈষম্যের অংশ। এবং সত্যি কথা বলতে কি, হলগুলো একটা বন্দিশালায় পরিণত হয়েছিল। সো আমরা এই উদ্যোগটাকে নিয়েছি সেই বন্দিশালাকে দূরে ঠেলে দেওয়ার একটা পদ্ধতি হিসাবে। আমি মনে করি আমরা মোটামুটি প্রস্তুত, এবং শেষ সপ্তাহে যেটা খোলার কথা বলা হচ্ছে 22 বা 23 সেটা যাই হোক, সেটি আমরা যে খুলতে পারবো এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অবৈধ ছাত্র এবং বহিরাগত যারা রয়েছে তাদেরকে মোটামুটিভাবে হলগুলো থেকে কিন্তু তারা বের হয়ে গেছে। 22 থেকে শুরু করে সেপ্টেম্বরে যে শেষ সপ্তাহটা রয়েছে এর মধ্যে একটা দিন শুরু করার আমাদের চিন্তা আছে, এবং পরীক্ষাগুলোর ব্যাপারে বিভাগ যারা রয়েছে তাদের উপর স্বাধীনতা থাকবে, তারা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে যেভাবে দরকার সেভাবে তাদের পরীক্ষাগুলো নেবে। একাডেমিক কার্যক্রম পরিচালনায় হলগুলোতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শিক্ষার্থীরা বলছেন, যত দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে ততই ভালো হবে। খুব দ্রুতই ক্লাসে ফেরা উচিত, কারণ ছাত্রদের আসল কাজই হচ্ছে ক্লাসে ফেরা বা পড়াশোনা চালিয়ে যাওয়া। তো সেই প্রেক্ষিতে আমাদের এই চাইতেছি যে সিন্ডিকেটের সবাই যে সিদ্ধান্ত আসছে, মোটামুটি আমাদের যতটুকু তথ্য জানা আছে যে 22 তারিখ থেকে ক্লাস হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমরা এমনিতেই পিছিয়ে পড়েছি, এরপর যেন আর কোনোভাবেই কালক্ষেপণ বা অন্য কোনো প্রশাসনিক কারণে এটা না পিছায় আপনারা যত দ্রুত সম্ভব আপনারা শ্রেণী কার্যক্রম শুরু করুন। 1 জুলাই থেকে বন্ধ রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভারতের ঋণে চলমান কোনো প্রকল্প বন্ধ করবে না সরকার।
বরং প্রতিবেশী বড় দেশটির কাছ থেকে বাড়তি সহযোগিতা প্রত্যাশা করে সরকার। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ভারতকে ঋণের অর্থ ছাড়ের গতি বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দেশটির সাথে স্তিমিত হয়ে পড়া বাণিজ্য বিনিয়োগ চাঙ্গা করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রিউজিনাস জানাচ্ছেন বিস্তারিত। একই দিনে সার্কভুক্ত দুই বড় দেশ ভারত এবং পাকিস্তানের হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অর্থ উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠকে ভারতীয় হাইকমিশনার লাইন অফ ক্রেডিট এলওসির আওতায় চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরেন। They are very big projects and located at different sites, so the contractors will be coming back to start. We are engaging, of course, we are very closely engaging with the government, and this, my meeting with the advisor is a proof of that. To enhance the economic cooperation we already have, we have some existing projects, a very important one which we took up as according to our felt needs. So it's not somebody peddled the project, so we took it and they are for cooperation and we will continue it. There's some issues about disbursement, they will be sorted out. বিকেলে পরিকল্পনা কমিশনে ইআরডি অফিসে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ দেখা করেন অর্থ উপদেষ্টার সঙ্গে। We had a wonderful discussion regarding the economic and trade relations between Pakistan and Bangladesh. We touched nearly every aspect of that, and we are looking forward to have greater and more in-depth economic and trade cooperation and interaction with Bangladesh, inshallah, in the coming days. পারিপার্শ্বিক অন্যান্য দেশের প্রেক্ষিতে আমাদের ইন্টারেস্ট এবং ওদেরও যেন আগ্রহ থাকে। চট করে পাকিস্তানের সাথে ওপেন করে শুরু করলাম, এই জিনিসটা ওরা জানে। ওরা চাচ্ছে স্লাইডলি যেন আমরা স্টার্ট করি ইমিডিয়েটলি। ওরা কি তাড়াতাড়ি কিছু করতে যাচ্ছে না, আমরা বলছি না, আমাদের হোমওয়ার্ক করতে হবে আর ওদেরও হোমওয়ার্ক করতে। পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে তেমন কোনো অংশীদারিত্ব না থাকলেও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। তবে সরকার চাইছে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সীমান্তে শিশু স্বর্ণা হত্যার প্রতিবাদ করে দেওয়া বাংলাদেশের চিঠির জবাব দেয়নি ভারত। দুপুরে ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করে যাওয়ার পর তাৎক্ষণিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থেই সীমান্ত হত্যা বন্ধ হওয়া উচিত। ভারতের হাইকমিশনার অবশ্য এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পান্তার রহমান জানাচ্ছেন বিস্তারিত। পরপর দুদিন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে মারা গেছে বাংলাদেশের দুই শিশু। সীমান্তে এই হত্যার বিচার দাবি করে দিল্লির কাছে কড়া চিঠিও দিয়েছে ঢাকা, যদিও তার উত্তর মেলেনি। দুপুরে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করে যাওয়ার পর এ নিয়ে কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমাদের এইটুকুই এই মুহূর্তে করা আছে, এটুকুই আসলে। আমরা তো এটা নিয়ে যুদ্ধ বাঁধাবো না, তাই না? এটা তো আপনাদেরকে বুঝতে হবে। আমরা আশা করবো যে ভারতের ব্যাপারে এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে। আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটেই, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে। গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব। We will continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged. It's a very important relationship for us, and we look forward to taking this forward. প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন। এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। শুনুন, এটা নেট রেজাল্ট তো কিছু না, আমরা তাদের কোনো রিয়াকশন পাইনি এখন পর্যন্ত, অন্তত আমার জানার মধ্যে আমি কোনো রিয়াকশন পাইনি। পাকিস্তানের হাইকমিশনার এসেছিল একেবারেই কার্সি দেখা করতে, তারা বিমানের সাথে এ নিয়ে যোগাযোগ করছে। এটা কমার্শিয়াল ভিত্তিতে হবে, যদি হয় আমাদের তো কোনো সমস্যা নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
আসলে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করবে সরকার, সীমান্তে থাকবে কড়া পাহারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার হবে হেলিকপ্টার। পূজাকে ঘিরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে 4 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সারা দেশে 32,666টি মণ্ডপে পূজা হবে। সীমান্তে হত্যা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ বৈঠক। পূজার সময় যাতে কেউ ভারতে যেতে না পারে এজন্য বাংলাদেশ সীমান্তে আকর্ষণীয় পূজা মণ্ডপ তৈরির নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্ডার কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়ার কথা বললেন ধর্ম উপদেষ্টা। মাজারে হামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে। এবং আমি আরও প্রস্তাব রেখেছি যে এতদিন যে বিচার হয় নাই এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব। আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক। পূজা মণ্ডপে সারা দেশ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। প্রয়োজনে মণ্ডপ পাহারায় স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে মাদ্রাসার ছাত্র। আজানের সময় পূজা মণ্ডপে বাদ্যযন্ত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। উপদেষ্টা মহোদয় বলেছেন আগে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম করেই থেমে থাকেননি শেখ হাসিনা, হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি। দলের লিয়াজে কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণে লোডশেডিং সহ দেশে অরাজক পরিস্থিতির ফল ভোগ করতে হচ্ছে জনগণকে। বিস্তারিত মনিরুল হাসানের রিপোর্টে। রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়েল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত 3 জনের পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন রুহুল কবির রিজভী। পরে দলের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, স্বৈরাচারের দোসররা মাথাচাড়া দিয়ে উঠলে দেশ ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। শেখ হাসিনার কাছে আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে গোটা জাতিকে তারা একেবারে উন্মুক্ত একটি কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাধারণ ছাত্র পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে, বাট এটা রাতারাতি কোনো এটার সমাধান দেওয়া সম্ভব হবে না। এটা দীর্ঘ সময়ের প্রয়োজন, কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন। সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কার্যকরী পদক্ষেপ নিতে তাদের কিছু সময় দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন এ ব্যাপারে নিশ্চিত নন প্রায় 34% মানুষ। মাঠ জরিপে 11%, অনলাইনে 35% ছাত্র সমর্থিত নতুন কোনো দলকে ভোট দিতে চান। মাঠ পর্যায়ে বিএনপির সমর্থন 21% আর জামায়াতের 14%। তবে অনলাইন জরিপে বিএনপির চেয়ে এগিয়ে আছে জামায়াত।
সম্প্রতি বাংলাদেশ স্পিক্স এর দেশব্যাপী পরিচালিত অনলাইন ও মাঠ জরিপের ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে। রিপোর্ট করছেন রোকসানা আমিন। জনমতের ভোটের হিসাব অনলাইন বনাম মাঠ জরিপের ফলাফল তুলে ধরতে বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে অনলাইন ও মাঠ পর্যায়ের তথ্য উপস্থাপনা ও মূল প্রবন্ধ উত্থাপন করে জরিপের ফলাফল তুলে ধরে ইনোভেশন কনসাল্টিং। এখানে আপনার 34% তারা বলেছেন তারা এখনো নিশ্চিত নন, অর্থাৎ বাংলাদেশের মাঠ জরিপে যারা অংশ নিয়েছেন তাদের 1/3 এখনো নিশ্চিত নন তারা কাকে ভোট দিবেন। 21% বলেছেন তারা বিএনপিকে ভোট দিবেন, 14% বলেছেন তারা জামাতে ইসলামীকে ভোট দিবেন, 10% তারা বলেছেন তারা ছাত্র সমর্থিত নতুন কোনো দল যদি আসে তাকে ভোট দিবেন, 5% বলেছেন আওয়ামী লীগকে ভোট দিবেন, মন্তব্য দিতে পারছেন না 4%। এটা হচ্ছে আমাদের মাঠ জরিপের ফলাফল সামষ্টিক। অনলাইনে আমরা বলেছিলাম 3581, এখানে 35% বলছেন ছাত্র সমর্থিত নতুন কোন দল যদি আসে তাকে ভোট দিবেন। তবে দুই জরিপের ফলাফলে মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যানের প্রবণতা বেশি। এ ধরনের জরিপ রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে সহায়তা করবে বলে মনে করেন বক্তারা। যে বাংলাদেশে কখনো আপনার অপিনিয়ন পোল হয়নি, কোন রাজনৈতিক সরকার এটা করতে দেয় নাই। তো বর্তমান সরকার আমাদের কাছে মনে হয় যে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে এবং এর মধ্যে যদি আপনার এই ধরনের একটা পোলিং সিস্টেম দাঁড়িয়ে যায়, যেটা অনেকেই বলছেন ইন্ডিয়াতে আছে, আমেরিকাতে আছে, তো সেটা যদি দাঁড়িয়ে যায় তাহলে ভবিষ্যতে সরকারগুলো যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেটা সবার জন্য উপকার। 29 অগস্ট থেকে 8 সেপ্টেম্বর চলা মাঠ পর্যায়ে 50 জেলার 5115 নমুনা এবং অনলাইন পর্যায়ে 64 জেলার 3581 নমুনার তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল দিয়েছে সংস্থাটি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। গত 16 বছরে দেশের আইন ও সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র আসিফ হাসান স্মরণে আসিফ চত্বরের ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাজ ইসলামের রিপোর্ট। ছেলেকে হারিয়ে নির্বাক এই বাবা বুক ভরা আশা নিয়ে একদিন ছেলেকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলেন তারই স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে অঝরে কেঁদে চলছেন প্রতিটি মুহূর্ত। 18 জুলাই রাজধানীর উত্তরায় কোটা সমস্যার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজধানীর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র আসিফ হাসান। তার রক্তমাখা শার্ট সংরক্ষণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 5 আগস্টের সুনাম রক্ষায় যে কোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করার পরামর্শ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নাগরিক সম্মান এবং নাগরিক দায়িত্বের চর্চা শুরু করুন। সামনে বাংলাদেশের সিদ্ধান্ত মেকিং বলুন, পলিসি মেকিং বলুন, রাষ্ট্র পরিচালনা বলুন, সেখানেও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমুন্নতভাবে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পদ্মা সেতু আর মেট্রো রেলকে প্রতীকী হিসেবে ব্যবহার করে উন্নয়নকে কলুষিত করেছে গত সরকার। আমাদের রাষ্ট্রের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু এগুলা ব্যবস্থাপনা করা সম্ভব হতো, কিন্তু দুর্নীতি এখানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তো দেখেছি বিগত সরকারের সময়ে কয়েকটি উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কয়েকটি উন্নয়নকে একটা প্রতীক হিসেবে, উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু বিভিন্ন খাতে চলেছে দুর্নীতি। ফলে অবশ্যই আমাদের সেই দুর্নীতির যে অন্তরায়, আমরা আশা করছি সেই অন্তরায়টি, সেই বাধাটি প্রাথমিকভাবে কেটে গেছে। আসিফ চত্বরের ফলক উন্মোচন করেন নিহত আসিফের পরিবার ও অতিথিরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ ও সুজাতপুর কিন্ডারগার্টেনে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
বন্যা পরবর্তী দুর্যোগ ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় মহতী উদ্যোগের প্রশংসা করেন সুধীজনরা। মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে চাঁদপুর জেলার অবস্থান। প্রতি বর্ষায় বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই অঞ্চল। সেই সাথে নদী ভাঙনে কমে যাচ্ছে জেলার আয়তন। সবুজের সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চাঁদপুরে সুজাতপুর ডিগ্রি কলেজ ও সুজাতপুর কিন্ডারগার্টেনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই ধরনের বৃক্ষরোপণ সারা বাংলাদেশে কিন্তু আমাদের ছড়িয়ে দিতে হবে। আমরা জলবায়ুর যে পরিবর্তন দেখছি সেটাও কিন্তু প্রশমিত করা সম্ভব এই গাছ দ্বারা। আমরা এই গাছ যে লাগাচ্ছি, এই গাছের কিন্তু পরিচর্যার একটা ব্যাপার আছে। এই গাছকে কিন্তু শুধু লাগালেই হবে না, গাছটা একটা পর্যায় পর্যন্ত যতক্ষণ না বড় হবে ততক্ষণ আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে গাছটা যেন নষ্ট না হয়, অন্য কোনো প্রাণী যাতে একে খেয়ে না ফেলে এবং নষ্ট না করে, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং গাছ শুধু রোপণ করলে হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। আসুন আমরা সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাই এবং এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা দেওয়া হয়। এই গাছ আমরা নিয়েছি, সবাই নিজেদের বাসায় নিয়ে লাগাবো। আমরা সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করব। প্রকৃতি ও জীবন লাভকে ধন্যবাদ আমাকে গাছ দেওয়ার জন্য। আমরা গাছ পেয়ে অনেক খুশি, আমরা বাড়িতে গাছ লাগাবো। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। পৃথিবী এবং দেশ এবং আমাদের নিজেদের জন্য গাছকে রক্ষা করা উচিত। যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে আমাদের যে বিশ্ব তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমরা তার মোকাবেলা করতে পারবো। প্রকৃতি জীবন ক্লাব আজকে আমাদের গাছ বিতরণ করেছে, যার জন্য প্রকৃতি জীবন ক্লাবরে আমরা সুজাতপুর কলেজ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম কর্মসূচি অব্যাহত থাকলে আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন এটা আমরা মোকাবেলা করতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী গড়তে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আমরা অসংখ্য বৃক্ষ এখানে বিতরণ করেছি। আমাদের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আরো 20,000 বৃক্ষ রোপণ করার কর্মসূচি হাতে নিয়েছি। পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে রয়েছে আই স্পোর্টস। এবার অন্যান্য সংবাদ। সারা দেশে অলি আউলিয়াদের মাজার এবং দরবারে হামলা, ভাঙচুর ও লুটতরাজের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী তরিকতপন্থী ছাত্র সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সবার স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। স্বাধীন দেশের সচেতন ছাত্র জনতা কখনোই স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা মেনে নেবে না। যারা স্বাধীনভাবে ধর্ম পালনে বাধা দেয় তারা দেশ ও জাতির শত্রু। সমাবেশে তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে বিভিন্ন মাজার ও দরবারে হামলাকারী উস্কানিদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর্যায়ে নিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে রাজধানীর একটি 5 তারকা হোটেলে প্রথমবারের মতো 39টি কোম্পানিকে তাদের পরিবেশ বান্ধব কার্যক্রমের জন্য দেওয়া হলো এসডিজি অ্যাওয়ার্ড। আকিজ বশির গ্রুপের পরিবেশনা এবং ইন্টেলিয়ার ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত সম্মেলনটিতে দেশে প্রচলিত ব্যবসায়িক কার্যক্রমগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যের সাথে সমন্বয় করার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের এসডিজি অর্জনে ব্র্যান্ডগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়েও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে সম্মিলিতভাবে চর্চা করা ইতিবাচক পরিবর্তনের উপর। আয়োজনের প্রধান অতিথি পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ দূষণ করে এমন কোনো বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না। পরিবেশ বান্ধব টেকসই অর্থনৈতিক উদ্যোগকে উৎসাহিত করা হবে। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
গাজার খান ইউনিসে একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে হামাস নেতাদের লক্ষ্য করে তাঁবু দিয়ে তৈরি ওই আশ্রয় শিবিরে হামলা চালানো হয়। এছাড়া গাজার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার উত্তরাঞ্চলে পোলিও টিকা কার্যক্রমে সম্পৃক্ত জাতিসংঘের কর্মীদের বন্দুকের মুখে আটক করেছে ইসরায়েল। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের গাড়ি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বর্ণিল আয়োজনে নিউ ইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে শেষ হয়েছে 3 দিনের ফোবানা সম্মেলন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ফোবানা সম্মেলনের 38তম আসরের খবর জানাচ্ছেন যাযাবর মিন্টু। গত শুক্র, শনি ও রোববার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের আয়োজনে ছিল নানান পর্ব। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। বিভিন্ন শ্রেণী পেশা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর ছিল সম্মেলন স্থল। নিউ ইয়র্ক ছাড়াও আশেপাশের রাজ্য থেকে এই 3 দিনের অনুষ্ঠানে যোগ দেন অনেকে। বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, কনভেনর আসিফ বাড়ি টুটুল, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান সহ অন্যরা। দুই দেশের সাথে সেতু বন্ধন করবার জন্য, দুই দেশের সাংস্কৃতিক, বাংলাদেশের সংস্কৃতিকে এই প্রবাসে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে সাথে পরিচয় করবার জন্য এই ফোবানা সম্মেলনের উদ্দেশ্য ছিল। কিন্তু তার ধারাবাহিকতা এখন আমাদের উদ্দেশ্য কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে। আপনারা জানেন নিউ ইয়র্ক বা আমেরিকা একটা ছোটখাটো বাংলাদেশ, আমাদের এখানে অনেক সমস্যা আছে। আমরা এখন আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে এই দেশের মেইন স্ট্রিমের সাথে আমরা সম্পৃক্ত করতে চাই। স্বাধীনতাহীনতায় বাঙালি কোনোদিনই থাকতে চায়নি, আর ভবিষ্যতে কোনোদিন থাকতেও চাইবে না। সুতরাং এই যে আমাদের শিশু থেকে শুরু করে তরুণ, যুবা, কিশোর এবং নানা স্তরের মানুষ জীবন দিয়ে আমাদেরকে যে নতুন দ্বিতীয় স্বাধীনতা আজ এনে দিলেন, এই স্বাধীনতা আমাদের সামনে একটি নতুন সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে। 3 দিনের সম্মেলনে ছিল বিষয়ভিত্তিক সেমিনার, সম্মাননা প্রদান, কাব্য জলসা, ফ্যাশন শো এবং শাড়ি গহনার রকমারি স্টল। বাংলাদেশ ও আমেরিকায় বসবাসরত শিল্পীদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। যাযাবর মিন্টু, চ্যানেল আই। এখন জানাবো কৃষি সংবাদ। ভোলায় কয়েকদিনের টানা বৃষ্টিতে উজানের পানি বেড়ে জোয়ারে প্রায় 2000 পুকুর ও ঘেরের ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগ বলছে অবকাঠামো ক্ষতি হয়েছে 5 কোটি ও বিভিন্ন জাতের মাছ ভেসে গেছে 5 কোটি টাকার। ভোলা থেকে হারুন রশিদের তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ আদিতের রিপোর্ট। ভোলায় কয়েক হাজার মাছ চাষি পুকুর ও ঘেরে মাছ চাষ করে আসছেন। এবারে ভোলায় 2000 মাছ চাষি তাদের সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা। জোয়ারের পানির এত চাপ ছিল যে ঘেরের পাড় ছুটে গিয়ে মাছ বেরিয়ে গেছে নদীতে। অনেকেই নেট দিয়ে মাছ রক্ষায় আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সাদা যত বৃহত্ত মাছ আছে সব মাছগুলা এই পানির সাথে বাঁধ ভেঙে মাছগুলো সব চলে গেছে গিয়া। এখন আমরা যে সামনের দিকে দাঁড়ায় যে আমরা মাছ চাষ করুম, এরকম কোনো অবস্থা আমাদের নাই। কমপক্ষে আবার 15 লক্ষ টাকার মাছ আছিল এই 8টা পুকুরে। এখন আমি তো ওই কিছু কিছু পুকুর এখন আমি মেরামত করতে পারি না, যে ঘুরিয়ে আমাদের একটু খারামো কোনো অঙ্গল লাইন নাই। চাষিরা ধার দেনা ও বিভিন্ন এনজিও ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘের ও পুকুর লিজ নিয়ে প্রতি বছরই মাছ চাষ করেন। তাদের ঘের ও পুকুরের রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ সব ধরনের পুকুর ও ঘেরের পাড় ভেঙে মাছ বের হয়ে গেছে নদীতে। আমরা তথ্য গ্রহণ করেছি এবং এই তথ্যগুলো আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমাদের প্রায় 2000 অধিক আমাদের চাষি এবং জেলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামো ক্ষতিটাই বেশি হয়েছে। সেখানে প্রায় 5 কোটির ঊর্ধ্বে অবকাঠামোগত পাড় বা পুকুরের যে বিভিন্ন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাছ বেরিয়ে গিয়েছে এবং অতি বর্ষণের কারণে, অতি প্লাবিত হওয়ার কারণে এই মাছগুলো বেরিয়ে গেছে। আমরা তথ্য সব সংরক্ষণ করেছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। যদি কর্তৃপক্ষ কোনোভাবে এদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ বা কোনো ধরনের ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে তাদেরকে অবগত করবে এবং তাদের সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। চাষিদের প্রত্যাশা সরকার তাদের ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা প্রদান করবে। সৈয়দ আদিত, চ্যানেল আই।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনায় নিলামের নামে বালু লুটের অভিযোগ উঠেছে। নামমাত্র মূল্যে বিভিন্ন বালু মহল দখল করেছে প্রভাবশালীরা। নিজেদের বালু ফেরত পেতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। তবে আইন মেনেই জব্দ করা বালু নিলামে বিক্রি হয়েছে বলছে প্রশাসন। জাহিদ তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। সম্প্রতি কলমাকান্দায় জব্দ করা ২১,০০০ ঘনফুট বালু নিলামে বিক্রি করে নেত্রকোনা প্রশাসন। ১২,৪২,৫০০ টাকায় বালু কিনে নেন স্থানীয় এক ব্যবসায়ী। তবে নিলামে বিক্রি করা বালুর পাশাপাশি আরও প্রায় ১.৫ লাখ ঘনফুট বালু দখলের অভিযোগ করেছে বালু ব্যবসায়ীরা। অকশন তো এভাবে নিয়ম নাই। অকশন আমরা জানি যে প্রচারের মাধ্যমে অকশন হয়। তারা কিভাবে অকশন করলো এটা আমাদের আইনের কাছে এখন আমাদের আবদার। তারা এটা কুইজা এটার মূল তথ্য বের করার জন্য আমাদের তাদের কাছে আবেদন রইল। এইভাবে যদি লুটপাট তারা করে তাহলে আমরা কিভাবে চলবো জনগণ? এটা তো আশা করি নাই। সুষ্ঠু একটা সুবিচার হোক। এখানে অনেক গরিব লোক আছে, অনেকের ব্যবসায়ী আবার বালু বুঝাই দেও। সকালে যখন মামুনকে প্রশ্ন করে, মামুন তাদেরকে প্রশ্নের উত্তর দেয়, ও বলে যে 18,000 বালু, 18,600 পরিমাণ এরকম বালু দিয়ে গেছে। 18,600 পরিমাণ বালু যদি দিয়া থাকে তাহলে বালু 1,60,70,000 ফুট বালু, ঠিক আছে, তারা একাকার করে নিছে। দাম প্রায় 1,60,00,000 টাকার পরিমাণ এরকম আসতে পারে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ী। ডাকে অংশগ্রহণ করছে, এখানে উৎসব মুখর জনতার আর্মি জিজ্ঞাসা করে কে বা কারাই অংশগ্রহণ করতে চান। সবার জন্য উন্মুক্ত ডাক ছিল। স্টেটমেন্ট নিয়ে প্রত্যেকের সাথে কথা বলে তারা এখানে যাদের বালু ছিল তারাও ছিল এবং যারা উৎসব মুখর জনতা তারাও ছিল। তাদের মতামতের ভিত্তিতে এটা 21,000 কত যেন, এটা আমার ঠিক এই মুহূর্তে স্পেসিফিক মনে নাই। জব্দ করা বালু নিলামে বিক্রির কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন করা হয়েছে। এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং সেই সাথে বিভিন্ন স্তরের জনসাধারণ সেখানে উপস্থিত ছিলেন এবং পুরোপুরি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই বালু জব্দ করে নিলাম করা হয়েছে। বালু ফেরত পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে এ পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। তার বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানে ফিরব। শিক্ষার্থী ফাইয়াজ হত্যায় শেখ হাসিনা সহ 54 জন। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত ফাইয়াজের স্বজনরা অভিযোগ দাখিল করে ওই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। টেকসই উন্নয়ন অর্জনে দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সাস্টেইনাবিলিটি সামিট 2024। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আকিজ বশির গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ইন্টেলিয়ার ও দ্য ডেইলি স্টারের যৌথ সহযোগিতায় আয়োজিত এই সামিটে দেশে প্রচলিত ব্যবসায়িক কার্যক্রমগুলোকে টেকসই উন্নয়নের সাথে সমন্বয় করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসডিজি অর্জনে ব্র্যান্ডগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে মতবিনিময় করা হয়। সামিটের বিভিন্ন আয়োজনে ছিল কিনোট সেশন, প্যানেল ডিসকাশন, ইনসাইট সেশন এবং কেস স্টাডি। এতে অংশ নিয়েছেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা, যারা ব্যবসার টেকসই উন্নয়ন সম্পর্কে অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করেছেন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতারের কিনোট সেশনের মধ্য দিয়ে শুরু হয় সামিট। আকিজ বশির গ্রুপের চেয়ারম্যান বশিরউদ্দিন আহমেদ কেস স্টাডি উপস্থাপন করেন। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। রাজধানী মহাখালীতে রাস্তা অবরোধ করে পরিচালক মাকসুনা নূর ও অন্য পরিচালকদের পদত্যাগ সহ বিভিন্ন দাবি জানান নার্সরা। বদলি জটিলতা নিরসন এবং পদোন্নতি বিষয়ে ওই মহাপরিচালকের কাছে দাবি জানালে তিনি তাদের তুচ্ছ তাচ্ছিল্য, হেয় প্রতিপন্ন ও কটূক্তি করেন বলে অভিযোগ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। দুপুরে প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাখালী এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আকিজ মনোহরা ট্রাস্টের অর্থায়নে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ফেনী জেলার 4টি ইউনিয়নে জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করেছে। এখন পর্যন্ত 2,500 মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। সপ্তাহব্যাপী আরও 2,500 মানুষকে স্বাস্থ্যসেবা ওষুধ দেওয়া হবে। এছাড়া বন্যা দুর্গত মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাবান ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম চলবে বলে জানান উদ্যোক্তারা। জানাবো খেলার খবর।